জি, আজকে আমাদের তামাদ্দিন ১৯০৮ এর ২য় ক্লাস। আমরা ১ম ক্লাসে ১ থেকে ১৪, ১৫ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ১৬ ধারা থেকে শুরু করব। ১৬ ধারায় কি বলা আছে? বি ডিক্রি জারির বিক্রয় রোধ করার কার্যধারা মুলতবি থাকাকালীন সময়ে গণনা থেকে বাদ দিতে হবে। অনেকেই ১৬ ধারা বুঝি না। ১৬ ধারা অ্যাকচুয়ালি আপনাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট। কিন্তু ১৬ ধারাটা কিন্তু আমাদের পড়তে হবে। এখানে বলা আছে যে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল নেয়ার জন্য ক্রেতা কর্তৃক ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে যতদিন নিলাম রোধের কার্যক্রম চলবে, ততদিন তামাদির মেয়াদ গণনা থেকে কি হবে? তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তাহলে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল নেয়ার জন্য ক্রেতা কর্তৃক ডিক্রি জারির মামলা। তাহলে যে ব্যক্তি নিলামে সম্পত্তি ক্রয় করবে, তাকে যদি ওই সম্পত্তির দখল নিতে হয়, তাহলে কিসের মামলা করতে হবে? সম্পত্তির দখল নেয়ার জন্য ডিক্রি জারির মামলা দায়ের করতে হবে। সেই ডিক্রি জারির মামলা দায়েরের যে তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো ৩ বৎসর। এখন নিলামে যদি কেউ কোনো সম্পত্তি ক্রয় করে, সেই সম্পত্তির দখল নেয়ার জন্য ওনাকে কিসের মামলা করতে হবে? ডিক্রি জারির মামলা দায়ের করতে হবে। সেই ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে যতদিন নিলাম রোধের কার্যক্রম চলবে, ততদিন তা তামাদির মেয়াদ গণনা থেকে কি হবে? বাদ যাবে। কেউ কিছু বুঝেননি মনে হয়। এরকমটাই মনে হচ্ছে। একটা গল্প বলি শোনেন। ধরেন একেবারেই ট্রু সেন্সে রহিম সাহেব। রহিম সাহেব উনি উনার বাড়ি কি করলো? বাড়ি ব্যাংকের কাছে বন্ধক রাখলো। বন্ধক রেখে আপনার হচ্ছে ব্যাংকের কাছ থেকে ২০ লক্ষ বা ৫০ লক্ষ টাকা লোন নিল। তাহলে রহিম সাহেব ওনার বাড়ি বন্ধক রেখে ব্যাংকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা লোন নিল। এখন রহিম সাহেব সেই ব্যাংকের যে ৫০ লক্ষ টাকা লোন, এটা তিনি কি করতে পারলেন না? এটা তিনি পরিশোধ করতে পারলেন না। যার দরুন অবশেষে ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়ে রহিম সাহেবের যে বাড়িটা আছে, সেই বাড়িটা কি করলো? নিলামে বিক্রি করলো। এখন নিলামে বিক্রি করার পর সেই বাড়িটা ধরেন হচ্ছে রহিম সাহেবের যে বাড়িটা আছে সেটা কে ক্রয় করলো? সেটা হলো করিম সাহেব ক্রয় করলো। তাহলে করিম সাহেব কিভাবে সেই বাড়ির মালিক হলো? করিম হচ্ছে নিলামে ক্রয় করে। কিভাবে মালিক হয়েছে? নিলামে ক্রয় সূত্রে মালিক হয়েছে। এখন এই যে করিম সাহেব নিলামে ক্রয় করে মালিক হয়েছে। করিম সাহেব তো ওই বাড়ির দখল পাননি। বাড়ির দখল কি পেয়েছেন? দখল তো পাননি। তাহলে দখল নেয়ার জন্য ওনাকে কি করতে হবে? দখল নেয়ার জন্য ওনাকে হচ্ছে ডিক্রি জারির মামলা দায়ের করতে হবে। তাহলে সেই ডিক্রি জারির মামলা দায়েরের তামাদির মেয়াদ কত বৎসর করিম সাহেবের? সেই ডিক্রি জারির মামলা দায়েরের তামাদির মেয়াদ হলো ৩ বৎসর। এখন এই যে রহিম সাহেবের বাড়ি নিলামে বিক্রি হয়েছে, নিলামে ক্রয় করেছে করিম সাহেব। তাহলে করিম সাহেবকে সে বাড়ির দখল নেয়ার জন্য কিসের মামলা করতে হবে? ডিক্রি জারির মামলা করতে হবে ৩ বৎসরের মধ্যে। এখন ঘটনা হলো রহিম কি করলো? সেই না আপনার হচ্ছে নিলাম বিক্রয় বাতিলের আবেদন করল। তাহলে এই যে রহিম সাহেবের এই যে নিলাম বিক্রয় রদের আবেদন করল, সেই নিলাম রদের কার্যক্রম যতদিন চলবে রহিম এবং ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে, ততদিন আপনার হচ্ছে করিম কর্তৃক যিনি নিলামে সম্পত্তি ক্রয় করেছেন, তার যে ডিক্রি জারির মামলার তামাদির মেয়াদ সেটা কি থাকবে? সেটা হচ্ছে আপনার স্থগিত থাকবে বা বন্ধ থাকবে। এটাই বলা আছে হচ্ছে আপনার ১৬ ধারায় যে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল নেয়ার জন্য ক্রেতা কর্তৃক ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে যতদিন নিলাম রদের কার্যক্রম চলবে ততদিন তা কি হবে? ততদিন তা আপনার হচ্ছে বাদ দিতে হবে। সবাই বুঝতে পেরেছেন? ১৬ ধারা বুঝতে পেরেছেন? জি স্যার। জি।
জি, আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তাহলে এখানে বলা আছে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল নেয়ার জন্য ক্রেতা কর্তৃক কিসের মামলা করতে হবে? ডিক্রি জারির মামলা দায়ের করতে হবে। তাহলে ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে এখানে বলা আছে যে যতদিন নিলাম রদের কার্যক্রম চলবে। তাহলে ব্যাংকের কাছ থেকে লোন নিল কে? রহিম। এখন রহিম ব্যাংকের লোন পরিশোধ করতে পারল না। যেই কারণে ব্যাংক কর্তৃপক্ষ অবশেষে বাধ্য হয়ে রহিমের বাড়ি কি করলো? নিলামে বিক্রি করলো। এখন নিলামে ক্রয় করলো কে? নিলামে ক্রয় করলো হচ্ছে করিম। তাহলে এই যে করিম যে নিলামে ক্রয় করলো, করিমকে ওই বাড়ির দখল নেয়ার জন্য কিসের মামলা করতে হবে? ডিক্রি জারির মামলা করতে হবে। তাহলে এখানে এটাই তো বলা আছে যে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল নেয়ার জন্য ক্রেতা কর্তৃক ডিক্রি জারির মামলা দায়েরের ক্ষেত্রে যতদিন নিলাম রদের কার্যক্রম চলবে। তাহলে নিলাম রদের কার্যক্রম কার মধ্যে চললো? রহিম হচ্ছে এই যে নিলাম হয়েছে তার সম্পত্তি, তার বাড়ি, সে নিলাম বাতিলের আবেদন করলো। এখন রহিম এবং এই ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে যতদিন নিলাম রদের কার্যক্রম চলবে ততদিন যিনি ওই সম্পত্তি ক্রয় করেছেন করিম, তার যেই আপনার হচ্ছে ডিক্রি জারির মামলা, সেই ডিক্রি জারির মামলার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। এটাই বলা আছে এখানে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। 17 ধারায় বলা আছে মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। তাহলে মামলা করার অধিকার অর্জনের পূর্বে যদি বাদী মারা যায় তাহলে বাদীর মামলা কে করবে? বৈধ প্রতিনিধি করবে। বিবাদীর ক্ষেত্রেও সেম। এটা এক কথায় মনে রাখতে পারেন যে মৃত্যু হয়ে গেলে কে মামলা করবে? মৃত্যু হয়ে গেলে হচ্ছে আপনার বৈধ প্রতিনিধি মামলা করবে। কে মামলা করবে বলেন তো? মামলা করবে হচ্ছে বৈধ প্রতিনিধি। 18 ধারায় বলা আছে ইফেক্ট অফ ফ্রড বা প্রতারণার ফলাফল। খুবই ইম্পর্টেন্ট। তাহলে যদি কোনো ব্যক্তির মামলা বা দরখাস্ত দাখিলের অধিকারী হয়, কিন্তু ওই সময় ওই ব্যক্তি যদি কি থাকে? ওই ব্যক্তিকে ওই ঘটনা সম্পর্কে জানতে দেওয়া হয় না। ধরেন আপনি একটা স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু আপনি জানেন না, বা আপনি একটা স্থাবর সম্পত্তির মালিক, প্রতারণার মাধ্যমে সেই বিষয়টা আপনাকে জানতে দেওয়া হয়নি। তাহলে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি একটি মামলা বা দরখাস্ত দাখিলের অধিকারী হয়েছেন কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই বিষয় সম্পর্কে জানতে দেওয়া হয়নি, তাহলে এই ক্ষেত্রে মামলা করার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? শুরু হবে সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারবেন সেদিন থেকে কি হবে? সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। যেদিন গোপন রাখা দলিল আপনি আদালতে উপস্থিত করতে সামর্থ্য হবেন সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। বা অপর পক্ষের কাছে থাকা দলিলটি আপনি আদালতে হাজির করতে বাধ্য করতে পারবেন সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ইফেক্ট অফ ফ্রড কোথায় আছে? প্রতারণার ফলাফল তামাদিনের তামাদিনের 18 ধারায় আছে। তাহলে তামাদি আইনের 18 ধারা থেকে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয়, কি কোশ্চেন আসতে পারে যে ইফেক্ট অফ ফ্রড বা প্রতারণার ফলাফল কত ধারায় আছে? 18 ধারায় আছে। তাহলে প্রতারণার ফলাফল এই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারবেন সেদিন থেকে। ক নাম্বার? খ নাম্বার হলো গোপন রাখা দলিল যেদিন উপস্থাপন করতে সামর্থ্য হবেন। গ নাম্বার হলো অপর পক্ষের কাছে থাকা দলিলটি যেদিন হাজির করতে বাধ্য করতে পারবেন। আর গ নাম্বারে হলো সবগুলো। তাহলে উত্তর কি হবে? গ নাম্বারে উত্তর হবে সবগুলো। 19 ধারায় অ্যাকনলেজমেন্ট ডিউ, অর্থাৎ যখন বিবাদী কর্তৃক বারবার অস্বীকার করার পরেও আবার লিখিতভাবে সম্পত্তির বা দেনার কিছু অংশ পরিশোধ করা হয়। তাহলে আপনার বিবাদী কর্তৃক বারবার অস্বীকার করার পরেও যখন আবার কিছু আপনার হচ্ছে লিখিতভাবে স্বীকৃত হয় বা দেনার কিছু অংশ পরিশোধ করা হয়, তাহলে যখনই দেনার কিছু অংশ পরিশোধ করা হবে তখনই আবার কি হবে? তখনই আবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে বিবাদী কর্তৃক হ্যাঁ বারবার অস্বীকার করার পরেও আবার যদি লিখিতভাবে স্বীকার করা হয় বা দেনার কিছু অংশ পরিশোধ করা হয়, যখনই পরিশোধ করা হবে তখন থেকে আবার নতুন করে কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে 19 ধারায় আছে দেনা পরিশোধ, 20 ধারায়ও আছে কি? দেনা পরিশোধ। তাহলে দেনা পরিশোধ, আপনার যদি দেনা থাকে সেই দেনার কিছু অংশ যদি আপনি পরিশোধ করেন, হ্যাঁ, বা হচ্ছে আপনার দেনার যে সুদ আছে সেই সুদের অংশ যদি পরিশোধ করেন, তাহলে যখনই পরিশোধ করবেন তখন থেকে আবার কি হবে? তখন থেকে আবার নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে।
এখন 20 ধারায় আছে কি দেনা পরিশোধ, 19 ধারায়ও আছে দেনা পরিশোধ, 20 ধারায়ও আছে দেনা পরিশোধ। তাহলে 20 ধারার যে দেনা পরিশোধ এটা কিসের দেনা পরিশোধ? 20 ধারার যে দেনা পরিশোধ এটা হলো আপনার পূর্বপুরুষরা ঋণ করে গেছে। একটু আগে যে আমরা গল্প বললাম, যেমন রহিম তার বাড়ি বন্ধক রাইখা ব্যাংকের কাছ থেকে 50 লক্ষ টাকা লোন নিছে। এখন লোন নিয়া 20 লক্ষ টাকা পরিশোধ করছে। 20 লক্ষ টাকা পরিশোধ করার পর এখন রহিম মারা গেছে। তাহলে মারা গেলে ব্যাংক কর্তৃপক্ষ সেই বাড়ি কি করবেন? নিলামে বিক্রি করে তাদের টাকা তারা উসুল করবেন। এখন রহিমের ছেলে হলো করিম। এখন করিম গিয়া ব্যাংক কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলো যে এখন থেকে আমি কি করব? আমি আপনাদের টাকা পরিশোধ কইরা দিব। এখন রহিমের ছেলে করিম কি করলো? একটা সময় গিয়ে ব্যাংকের যেই দেনা আছে সেই দেনার কিছু অংশ পরিশোধ করলো বা সুদের কিছু অংশ পরিশোধ করলো। তাহলে যখনই করিম দেনার কিছু অংশ পরিশোধ করেছে বা সুদের কিছু অংশ পরিশোধ করেছে তখনই কি হবে? নতুন করে আবার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে 20 ধারায় বলা আছে দেনা পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল। তাহলে 20 ধারায় আপনার পূর্বপুরুষরা ঋণ করে গেছে। সেই ঋণের কিছু অংশ যখন আপনি পরিশোধ করবেন, হ্যাঁ? তখন আবার নতুন করে কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে 20 ধারায় হলো এখানে দেখেন বলা আছে উত্তরদায়। কি বলা আছে? যে এখানে এখানে একটা টাইপ মিস্টেক হয়েছে দায় সংক্রান্ত ঋণ পরিশোধ। দায় বলতে এখানে দায় না, এটা হলো উত্তরদায়, হ্যাঁ? উত্তরদায় বলতে পূর্বপুরুষরা যে ঋণ কইরা গেছে সেই ঋণের যখন আপনি কিছু অংশ পরিশোধ করবেন তখন থেকে আবার কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে 19 ধারায় হলো সরাসরি আপনার নিজের হুম, 19 ধারায় হলো সরাসরি আপনার নিজের ঋণ নিজে কি করবেন? নিজে পরিশোধ করবেন। আর 20 ধারায় হলো আপনার বাবা আপনার পূর্বপুরুষরা ঋণ করে গেছে, সেই ঋণের কিছু অংশ আপনি কি করবেন? পরিশোধ করবেন। 21 ধারায় বলা আছে এজেন্ট অফ পারসন আন্ডার ডিসেবিলিটি, অক্ষম ব্যক্তির প্রতিনিধি। অক্ষম ব্যক্তির প্রতিনিধি কারা? আইনগত অভিভাবক, কমিটি ম্যানেজার, ব্যবস্থাপক। এরকম কমিটি ম্যানেজার, ব্যবস্থাপক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় কি? ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় অক্ষম ব্যক্তির প্রতিনিধি। 22 ধারায় বলা আছে বাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্তকরণ। তাহলে মামলা চলাকালে কোনো ব্যক্তি যেদিন থেকে বাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্ত হয় সেদিন থেকে কি হবে? সেদিন থেকে তার মামলা রুজু হয়েছে মর্মে কি হবে? সেদিন থেকে তার মামলা রুজু হয়েছে মর্মে গণ্য হবে। তাহলে মামলা চলাকালে কোনো ব্যক্তি যেদিন থেকে বাদী বিবাদী হিসেবে পক্ষভুক্ত, আমরা সকলে অবগত আছি দেওয়ানি মামলার ক্ষেত্রে যে নেসেসারি পক্ষ, প্রয়োজনীয় পক্ষ, তাকে যদি পক্ষভুক্ত করা না হয় তাহলে মামলা কি হয়ে যায়? পক্ষদোষে খারিজ হয়ে যায়। আবার এখন ২০১৮ সালে ধরেন আমরা একটা এক্সাম্পল বলি, ২০১৮ সালে একটা মামলা দায়ের হয়েছে। কি মামলা? দেওয়ানি মামলা। এখন সেই মামলায় একজনকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা কি ছিল? প্রয়োজন ছিল। কিন্তু আনফরচুনেটলি ওই ব্যক্তিকে কি করা হয়নি? বিবাদী হিসাবে পক্ষভুক্ত করা হয়নি। তাহলে ওই ব্যক্তিকে যে বিবাদী হিসাবে পক্ষভুক্ত করা হয়নি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে উনাকে নতুন করে এখন 25 সাল এখন আবার নতুন করে পক্ষভুক্ত করতে হবে। পক্ষভুক্ত করার সুযোগ আছে। হ্যাঁ, আপনার একাদশের 10-এর 5-এ কি করা যায়? পক্ষবাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা যায়। লাস্ট যে লিখিত পরীক্ষাটা হয়েছে সেই লিখিত পরীক্ষার ১ম কোশ্চেনই আছে। তাহলে বাদী বা বিবাদী হিসাবে নতুন করে যদি পক্ষভুক্ত করা হয় ২০১৮ সালের মামলা ২০২৫ সালে এসে আপনি নতুন করে কাউকে বাদী বা বিবাদী হিসাবে পক্ষভুক্ত করতেছেন। এই ক্ষেত্রে নতুন করে আপনি যেদিন পক্ষভুক্ত করলেন সেদিন থেকে আবার নতুন করে কি হবে? নতুন করে তার আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে মর্মে গণ্য হবে। তাহলে মামলা চলাকালে যেদিন বাদী বিবাদী হিসেবে পক্ষভুক্ত হয় সেদিন থেকে তার মামলা রুজু হয়েছে মর্মে গণ্য হবে। এবং দেওয়ানি কার্যবিধির একাদেশের 10-এর 5-এ বলা আছে তামাদিনে 22 ধারার অধীন, হ্যাঁ, অধীনে যাকে বিবাদী রূপে পক্ষভুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে সমন প্রাপ্তির তারিখ থেকে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে মর্মে কি হবে? আরম্ভ হয়েছে মর্মে গণ্য। 23 ধারায় বলা আছে অবিরাম অব্যাহত বারবার চুক্তি ভঙ্গ করা। এক কথায় মনে রাখবো 23 ধারায় আমরা এমসিকিউ পরীক্ষার জন্য মনে রাখবো যতবার চুক্তি ভঙ্গ করা হবে ততবারই আবার কি হবে? নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। হ্যাঁ, যখন বারবার প্রতি মুহূর্তে চুক্তি বা অনিষ্ট করা হয়, যতবারই চুক্তি ভঙ্গ করা হবে, চুক্তির অনিষ্ট করা হবে, ততবারই কি হবে? ততবারই নতুন করে তামাদির মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। 24 ধারায় বলা আছে ক্ষতিপূরণের মামলা খুবই ইম্পর্টেন্ট। যেই কাজ তাৎক্ষণিক কোনো ক্ষতির কারণ হয় না কিন্তু ফলস্বরূপ পরবর্তীতে ক্ষতি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যেই কাজ তাৎক্ষণিক ক্ষতির কারণ হয় না কিন্তু ফলস্বরূপ পরবর্তীতে ক্ষতি হয়, এই ক্ষেত্রে
যেদিন থেকে আপনার হচ্ছে প্রকৃত ক্ষতি সাধিত হবে সেদিন থেকে কি হবে? যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হয় সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে যেই কাজ তাৎক্ষণিক ক্ষতির কারণ হয় না, কাজটি করলে ফলস্বরূপ পরবর্তীতে ক্ষতি হয়, এই ক্ষেত্রে যেদিন হতে প্রকৃত ক্ষতি সাধিত হয় সেদিন থেকে কি হবে? সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। যেমন কয়েকটি জমির উপরিভাগের মালিক, ওই জমির ভূগর্ভের মালিক। তাহলে উপরিভাগের তাৎক্ষণিক কোনো স্পষ্ট ক্ষতি না করে ভূগর্ভ থেকে কি করা হলো? কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলো। এখন যেদিন সর্বপ্রথম যেদিন কয়লা খনন এবং উত্তোলন করা শুরু করলো, সেদিন কিন্তু আপনার জমি ধসে পড়ে নাই। অবশেষে কিছুদিন কাজ করার পর 6 মাস বা 8 মাস বা 1 বছর পর আপনার হচ্ছে কি করলো? ধসে পড়লো। তাহলে আপনার সাথে, সাথে কিন্তু ধসে পড়লো না। এই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? ধসে পড়ার সময় থেকে কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে 24 ধারা। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে কখন থেকে ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ গণনা শুরু হবে? যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে, সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। যেদিন থেকে সেটা ধসে পড়বে, ধসে পড়ার সময় থেকে কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে 24। 25 এ বলা আছে দলিলে উল্লিখিত সময় গণনা। তাহলে দলিলে উল্লিখিত সময় গণনা কোন বর্ষপঞ্জিকা অনুযায়ী গণনা করতে হবে? দলিলে উল্লিখিত সময় গণনা গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী কি করতে হবে? গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী গণনা করতে হবে। আর ক্যালেন্ডার যদি বলা হয় সেটা কি ক্যালেন্ডার হবে? ক্যালেন্ডার বলা হলে সেটা হবে ইংরেজি ক্যালেন্ডার। তাহলে দলিলে উল্লেখিত সময় গণনা কোন বর্ষপঞ্জিকা অনুযায়ী হবে? এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে এবং আসবে গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী হবে। কোন বর্ষপঞ্জিকা? গ্রেগরিয়ান বর্ষপঞ্জিকা। আর দলিলে যদি ক্যালেন্ডার থাকে সেটা কি হবে? হ্যাঁ, যদি ক্যালেন্ডার শব্দ উল্লেখ থাকে সেটা হবে কি? শুধুমাত্র ইংরেজি ক্যালেন্ডার হবে। খুবই ইম্পর্টেন্ট। আমাদের সময় এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন এসেছিল। আপনাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? ক নাম্বার অপশনে দেয়া ছিল 26। আমরা চোখ বন্ধ করে 26 ধারা বৃত্ত ভরাট করেছি। কিন্তু সুখাধিকারের সংজ্ঞা কি 26 ধারায় ছিল? সুখাধিকারের সংজ্ঞা কিন্তু 26 ধারায় ছিল। তাহলে সুখাধিকারের সংজ্ঞা কোথায় ছিল? সুখাধিকারের সংজ্ঞা আছে আপনার তামাদিনের 2 এর 5 ধারায়। একটু ভালো করে পড়বেন। এমসিকিউ পরীক্ষায় আপনাদের সময়ও আসতে পারে। যে সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত ধারায় আছে? আপনাদের মধ্যে অনেকেরই মানে হচ্ছে সুখাধিকার মানেই হলো কি? সুখাধিকার মানেই হলো আপনার 26 ধারা এরকম একটা কিন্তু কাজ করে। তাহলে সুখাধিকারের সংজ্ঞা আছে 2 এর 5 ধারায়। আর সুখাধিকার কিভাবে আপনি অর্জন করবেন? হ্যাঁ, ব্যক্তিগত সম্পত্তি হোক আর সরকারি সম্পত্তি হোক। কিভাবে অর্জন করবেন? সেই অর্জন সম্পর্কে বলা আছে কোথায়? অর্জন সম্পর্কে বলা আছে হচ্ছে 2 এর 5 ধারায়। তাহলে সুখাধিকার আপনার হচ্ছে কাকে বলে? স্রষ্টা প্রদত্ত সকল অধিকারকে বলা হয় কি? সুখাধিকার। যেমন আলো প্রবেশ ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ ব্যবহার রাখার অধিকার, পানি কিংবা পানিপথ ব্যবহার রাখার অধিকার। এই অধিকারগুলোকে বলা হয় কি? সুখাধিকার। এখন 26 এর 1 ধারায় এখানে ৩ টে এমসিকিউ আছে আপনাদের পরীক্ষায় আসার মতো। ইতিপূর্বে এসেছে। 26 এর 1 এ বলা আছে যে আপনি ব্যক্তিগত সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জন করবেন? তাহলে ব্যক্তিগত সম্পত্তিতে যদি আপনি সুখাধিকার অর্জন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 20 বছর যাবৎ বিনা বাধায় শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে আলো বাতাস পানি পথ চলা কি করতে হবে? অব্যাহত রাখতে হবে। তাহলে ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য আপনাকে কি করতে হবে? 20 বছর যাবৎ বিনা বাধায় শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে আলো বাতাস পথ চলা অব্যাহত রাখতে হবে। আর আপনি সরকারি সম্পত্তিতে যদি সুখাধিকার অর্জন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে 20 বছরের পরিবর্তে কত বৎসর রাখতে হবে? এক নাগাড়ে বিনা বাধায় অব্যাহতভাবে 20 বছরের 60 বছর। পরিবর্তে রাখতে হবে হচ্ছে 60 বছর। 60 বছর। এখন 26 এর 1 থেকে আরো কিন্তু ২ টা এমসিকিউ আছে। যার বিরুদ্ধে সুখাধিকার অর্জিত হয় তাকে যদি উক্ত সত্ত্ব ফিরে পেতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওনাকে কি করতে হবে? 20 বছরের পূর্বেই কিন্তু কি করতে হবে? 20 বছরের পূর্বেই বাধা প্রদান করতে হবে। তাহলে যার বিরুদ্ধে সুখাধিকার অর্জিত হয় তাকে যদি উক্ত সত্ত্ব ফিরে পেতে হয় তাহলে ওনাকে কি করতে হবে? 20 বছরের পূর্বেই আপনার হচ্ছে বাধা দিতে হবে, মামলা করতে হবে। আর যে ব্যক্তি সুখাধিকার অর্জন করে তাকে কি করতে হবে? তার 20 বছর শেষ হওয়ার পর 2 বছরের মধ্যে সুখাধিকার ভোগের জন্য কি করতে হবে? সুখাধিকার ভোগের জন্য মামলা দায়ের করতে হবে। তাহলে আপনার যার বিরুদ্ধে সুখাধিকার অর্জিত হয় তাকে উক্ত সত্ত্ব ফিরে পেতে হলে 20 বছরের পূর্বেই বাধা প্রদান করতে হবে। আর যে ব্যক্তি সুখাধিকার অর্জন করে সে হচ্ছে 20 বছর শেষ হওয়ার পর 2 বছরের মধ্যে কি করবেন? সুখাধিকার ভোগের জন্য মামলা করবেন। 26 এর 2 এ বলা আছে যে আপনার সরকারি সম্পত্তিতে যদি সুখাধিকার অর্জন করতে হয়
তাহলে 20 বছরের পরিবর্তে কি করতে হবে? 60 বছর প্রকাশ্যে বিনা বাধায় শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে। পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য 1911 সালে কি হয়? একটা মামলা দায়ের হয়। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে, কিন্তু পথ চলার কথা কি করে? পথ চলার কথা অস্বীকার করে। হ্যাঁ, বাদী প্রমাণ করে যে 1890 সালের 1 জানুয়ারি থেকে 1910 সালের 1 জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে সেই অধিকার সুখাধিকার হিসেবে কি করে? ভোগ করে আসতেছে। তাহলে আমাদের এই প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি যে 1890 সালের 1 জানুয়ারি থেকে 1910 সালের 1 জানুয়ারি কত বছর হলো? 1890 সালের 1 জানুয়ারি থেকে 1910 সালের 1 জানুয়ারি হলো আপনার 20 বছর। তাহলে এইখানে যেহেতু 20 বছর হয়ে গেছে, এখানে তাদের কি হয়েছে? এইখানে তাদের সুখাধিকার অর্জিত হয়েছে। আমরা দেখব যে সুখাধিকার অর্জনের ক্ষেত্রে যে 20 বছর হয়েছে কিনা বিনা বাধায় প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে। তাহলে বিনা বাধা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সুখাধিকার অর্জন হবে না। অনুমতি যদি চাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুখাধিকার অর্জন হবে না। তাহলে 1 নাম্বার উদাহরণে আমরা যেটা দেখতে পাই যে বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে, পথ চলার কথা অস্বীকার করে। বাদী প্রমাণ করে। বাদী কি প্রমাণ করেছে? 1890 সালের 1 জানুয়ারি থেকে 1910 সালের 1 জানুয়ারি। তাহলে আপনারা যদি একটু কম ক্যালকুলেশন করেন এস ক্যালকুলেটর দিয়ে দেখেন 1890 সালের 1 জানুয়ারি থেকে 1910 সালের 1 জানুয়ারি সে অব্যাহতভাবে এই অধিকার সুখাধিকার হিসেবে ভোগ করেছে। কত বছর হলো? 20 বছর হলো। তাহলে বাদী স্বীয় অনুকূলে কি পাবেন? রায় পাওয়ার অধিকারী হবেন। 2 নম্বর উদাহরণটা আপনাদের মধ্যে থেকে কে পড়বেন? একজন পড়েন লাউডলি। জি, পড়েন। করব। অনুরূপ এক মামলায় বাদী দাবি করে যে সে এই অধিকার সম্পূর্ণভাবে ও পূর্ণভাবে। প্রকাশ্যে 20 বছর শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে 20 বছর ধরে ভোগ করেছে। বিবাদী প্রমাণ করে যে ওই 20 বছরের মধ্যে বাদী একবারই এই অধিকার ভোগের জন্য তার অনুমতি চেয়েছিল। মামলাটি খারিজ হয়ে যাবে। তাহলে এই যে অনুমতি চেয়েছিলেন, অনুমতি চাইলে হ্যাঁ, মামলা কি হয়ে যাবে? খারিজ অনুমতি হয়ে চাইলে যাবে। মামলা খারিজ হয়ে যাবে। তাহলে আমাদের শর্ত কি ছিল সুখাধিকারের ক্ষেত্রে? শর্ত ছিল প্রকাশ্যে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে। তাহলে আপনি অনুমতি চাইছেন। তাহলে এটা কি হইল সুখাধিকার? হ্যাঁ, সুখাধিকার না কিন্তু স্যার, 2 নাম্বার অর্জন হয়নি। তাহলে যেহেতু সুখাধিকার অর্জন হয়নি মামলা কি হয়ে যাবে? মামলা খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে যাবে। 27 ধারায় বলা আছে অন্য কোনো ব্যক্তির জীবন সত্ত্ব বা 3 বছরের অধিক ভোগ দখল করে থাকলে। কেউ বুঝি না 27 ধারা। আপনাদের মধ্যে কে বোঝেন 27 ধারা বলেন তো? মানে 27 ধারা স্যার, বুঝেন? হ্যাঁ, কে বলেন? স্যার আমি বলবো স্যার। বলেন অবশ্যই। কেন নয়? স্যার, যখন কোনো ব্যক্তি কারো অনুমতি সাপেক্ষে জীবনের সত্ত্বে কিংবা 3 বছরের অধিক সময় ধরে পথ, ভূমি ও জলধারা ব্যবহার করে, তখন তার উত্তরাধিকারীরা ওই সময়ের হিসাব 20 বছরের সাথে যোগ করতে পারবে না। যে ব্যক্তি অনুমতিতে তা ব্যবহার করা হয়, সেই ব্যক্তিকে উক্ত জীবন সত্ত্ব বা 3 বছরের অধিক সময় অতিবাহিত হওয়ার 3 বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। একেবারেই ট্রু উদাহরণ, সেন্সে থ্যাংক ইউ ক্ষয়ের ভেরি মাচ। জমির উপর তার হুম, হ্যাঁ বলেন। হ্যালো স্যার। হ্যাঁ। আমি বলি শোনেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ? একেবারেই ট্রু সেন্সে জি স্যার। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি কাউকে কোনো সম্পত্তি ব্যবহার করতে দেন, সবাই মিউট করে রাখবেন, কথা বলবেন না। আপনি যদি কাউকে কোনো সম্পত্তি ব্যবহার করতে দেন, আপনার অনুমতি নিয়ে যদি কেউ কোনো সম্পত্তি ব্যবহার করে, সেইখানে কি তার কোনো অধিকার তৈরি হবে? সেখানে কিন্তু তার কোনো অধিকার তৈরি হবে না। কিছুই হবে না। জি আপনার না স্যার। বাড়ির ভাড়াটিয়া, আপনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে যদি 20 বছর ভাড়া থাকে, সেইখানে কি তার সুখাধিকার অর্জন হবে? সেখানে কিন্তু তার সুখাধিকার অর্জন হবে না। তাহলে অনুমতি সাপেক্ষে আপনি যদি কোনো সম্পত্তিতে বসবাস করেন, সেইখানে কি হবে না? যে ব্যক্তি অনুমতি নিয়ে বসবাস করতেছে, সেখানে তার সুখাধিকার অর্জন হবে না। এটাই তো স্বাভাবিক। অনেকটা এটা স্টপেলের মতোও কাজ করে। অনুমতি গ্রহীতা এই কথা বলতে পারবে না, অনুমতি দাতার কি নাই?
সত্য নাই। তাহলে ভাড়াটিয়া এই কথা বলতে পারবে না বাড়ির মালিকের সত্য নাই। আমাদের সাক্ষ্য আইনের ১১৬ ধারায়ও বলা আছে। তাহলে এখানে যেই ব্যক্তি অনুমতি সাপেক্ষে কোনো সম্পত্তিতে বসবাস করতেছেন, হ্যাঁ? তিনি অনুমতি নিয়ে যতদিনই বসবাস করবেন সেইখানে তার কোনো কিছুই কি হবে না? তৈরি হবে না। তাহলে ২৭ ধারায় বলা আছে, একেবারেই ট্রু সেন্স এ আপনি ধরেন একজন ব্যক্তিকে কি করেছেন? অনুমতি দিয়েছেন। আপনি অনেক ধনী মানুষ। অনেক টাকা-পয়সা এখন গরিব অসহায়কেও আপনি অনুমতি দিয়েছেন যে আপনার একটা জমি আছে, সেই জমিতে তারা যেন ঘর-টর করে থাকে। আপনি বলেছেন যে, "তুমি যতদিন বাবা বাইচা থাকবা ততদিন তুমি এইখানে কি করবা? বসবাস করবা।" তাহলে আপনি তাকে কি করলেন? জীবন সত্ত্বে অনুমতি দিলেন। তাহলে কাকে অনুমতি দিলেন? ধরেন রহিমকে অনুমতি দিলেন। এখন রহিম সেই জমিতে আপনার হচ্ছে ১০ বছর থাকলো। এখন ১০ বছর থাইকা সে মারা গেল। মারা যাওয়ার পর রহিমের যারা বৈধ প্রতিনিধি আছে তারা সেই সম্পত্তিতে প্রবেশ করলেন। এখন আপনারাই বলেন, আপনি আপনি কি রহিমের বৈধ প্রতিনিধিকে সেই সম্পত্তিতে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন? আপনি কিন্তু রহিমের বৈধ প্রতিনিধিকে সেই সম্পত্তিতে থাকার জন্য অনুমতি দেননি। কাকে অনুমতি দিয়েছেন? শুধুমাত্র রহিমকে অনুমতি দিয়েছেন। তাহলে রহিম যখন চলে যাবে, চলে যাওয়ার পর তার বৈধ প্রতিনিধিরা যখন ওই সম্পত্তিতে চলে আসবে, তখন আপনাকে কি করতে হবে? আপনি হলেন ওই সম্পত্তির মালিক। তাদেরকে ৩ বছরের মধ্যে কি করতে হবে? আপনাকে ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। কত বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে? ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। এখন আপনি যদি ৩ ৩ বছরের বছর মধ্যে হুম, এখন যদি আপনি ৩ বছরের মধ্যে বৈধ প্রতিনিধি, রহিমের যে বৈধ প্রতিনিধি আছে, তাদেরকে বাধা সৃষ্টি না করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেটা পূর্বে যে রহিম ছিল সেটা সুখাধিকারের সাথে কি হবে? যোগ হবে। তাহলে আমাদের ২৭ ধারার বেসিক কথা কি? ২৭ ধারার বেসিক কথায় বলা আছে, আপনি যদি কাউকে অনুমতি সাপেক্ষে কোন স্থাবর সম্পত্তিতে বসবাস করতে দেন, তাহলে সেই ক্ষেত্রে অনুমতি নিয়ে যারা স্থাবর সম্পত্তিতে বসবাস করতেছে, তারা যখন চলে যাবে, পরবর্তীতে যারা আসবে ওই স্থাবর সম্পত্তিতে, তাদেরকে আপনাকে কি করতে হবে? পরবর্তীতে যারা আপনার ওইখানে আসবে, তাদেরকে আপনাকে ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। তাহলে এখানে একটা উদাহরণ আছে। লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। ক্ষয়ের জমির উপর দিয়ে পথ চলার অধিকার ঘোষণা প্রার্থনা করে কয়েকটি মামলা করে। ক প্রমাণ করে যে সে ২৫ বছর যাবৎ এই অধিকার ভোগ করছে। খ দেখায় যে ২৫ বছরের মধ্যে ১০ বছর উক্ত জমির উপর গ নামক একজন হিন্দু বিধবার কি ছিল? হিন্দু বিধবার জীবন সত্ত্ব বিদ্যমান ছিল। গ এর মৃত্যুর পর খ উক্ত জমিতে কি করে? সত্ত্ব লাভ করে। এবং গ এর মৃত্যুর ২ বছরের মধ্যে খ ক এর দাবির বিরোধিতা করেছিল। দেখেন, কত বছরের মধ্যে আপনি বিরোধিতা করেছিলেন? ২ বৎসরের মধ্যে কি করেছিলেন? বিরোধিতা করেছিলেন। এখন আপনি যদি ২ বছরের মধ্যে বিরোধিতা না করতেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সুখাধিকার অর্জিত হয়ে যাইত। এখন যেহেতু আপনার অনুমতি নিয়ে তারা ১০ বছর সম্পত্তিতে ছিল, যাদেরকে আপনি অনুমতি দিয়েছেন, তারা মারা যাওয়ার পর তাদের প্রতিনিধিরা ওই সম্পত্তিতে প্রবেশ করছে। প্রতিনিধিদেরকে আপনি কি করেছেন? ২ বৎসরের মাথায় বাধা দিছেন। ২ বছরের মধ্যে বিরোধিতা করেছেন। এই ক্ষেত্রে তাদের মামলাটা কি হয়ে যাবে? মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। কারণ এই ধারা অনুসারে তাদের কি হয়েছিল? মাত্র ১৫ বৎসর হয়েছিল। আর তারা বলছে ২৫ বছর। তাহলে ২৫ বছর থেকে এই যে ১০ বছর হিন্দু মহিলার জীবন সত্য বিদ্যমান ছিল, এই ১০ বছর কি হবে? এই ১০ বছর কিন্তু বাদ যাবে। তাহলে এই ধারা অনুযায়ী তাদের মামলাটা কি হয়ে যাবে? মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। তাহলে আমাদের এই ২৭ ধারার বেসিক কথা কি? আপনি যদি কাউকে জীবন সত্ত্বে কোনো সম্পত্তিতে বসবাস করতে দেন, সেই ব্যক্তি যখন চলে যাবে, পরবর্তীতে যারা ওই সম্পত্তিতে আসবে, তাদেরকে আপনাকে ৩ বছরের মধ্যে কি করতে হবে? ৩ বছরের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে। স্যার এটা কি ২৭ ধারাটা কি শুধু হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য? এরকম তো আলাদা করে মেনশন করা নেই। হিন্দু মহিলার উদাহরণ দেয়া আছে। অ্যাকচুয়ালি ১৮৭৭ সালে আমাদের যে বাংলাদেশ ছিল তখন তো ১৮৭৭ সালে কি জমিদার প্রথা ছিল না মনে হয়? বলেন তো আপনারা? না, ইংরেজদের, হ্যাঁ, তখন তো ইংরেজদের শাসন ইংরেজরা ছিল। ছিল। ইংরেজদের শাসন হ্যাঁ, ছিল। হুম। তাহলে ইংরেজরা আমাদের জমিদার দেশ কিভাবে শাসন করেছে? তখন তো আমাদের এই দেশে জমিদার হিন্দুদেরই বেশি ছিল এবং জমিদার যারা হুম, ছিল তারা তো আপনার বেশিরভাগ হিন্দুই ছিল। মুসলিম জমিদারের সংখ্যা কিন্তু খুব কম ছিল। এই yes. কারণে এই আইনে হিন্দুদের কথাই বেশি বলা আছে। মেক্সিমাম উদাহরণে হিন্দুদের কথা বলা আছে।
স্যার 1868 সালে হিন্দু প্রথা 1868 সালে স্যার হিন্দু প্রথা চালু করেছে। তারপর স্যার সাক্ষ্য আইনটা 1872 সালে স্যার বাস্তবায়িত হয়েছে স্যার। এটা তো ভারতীয় আইনই পাস ছিল। তো 1872 সালে এসে স্যার বাংলাদেশের আইন পাস করছে। তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে বলেন তো? তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? 1859 সালে কিনা? এই যে দেখেন 1859 সালে। 1877 সালেরও আগে। হ্যাঁ, 1877 সালে তো সুনির্দিষ্ট প্রতিকার আইন হয়েছে। তার আগে সর্বপ্রথম বিধিবদ্ধ হয়েছে 1859 সালে। বুঝতে পেরেছেন? আজ থেকে কত বছর আগে বলেন তো? 1900 সাল তো চলেই গেল। 2000-এরও 25 বছর চলে গেল। এদিক দিয়ে 40 বছর। মানে 175 আ 100 এদিক দিয়ে হলো 40, 50, 60 65, 70, 100, 100 আপনার হচ্ছে 40, 140, 50, 60, 165 বছর আগে এই আইনটা কিন্তু বিধিবদ্ধ হয়েছে আজ থেকে। জি স্যার। জি স্যার। এবং আপনারা যদি মানে সিএসএ চলে যান, যদিও আমি ক্রিমিনাল প্র্যাকটিস করি, আমি দেখেছি সিএসএস এ ম্যাক্সিমাম মালিকই হচ্ছে কি হিন্দু। মানে আপনারা যদি রেকর্ড টান দেন দেখবেন যে সিএসএ হিন্দু হিন্দু। হিন্দু চলে আসে কিন্তু আমি সিভিল প্র্যাকটিস করি না, কখনো আমি সিভিল মামলা করিনি, স্যার ক্রিমিনাল মামলা করি, বুঝতে পেরেছেন? কিন্তু আমি দেখেছি যে সিএসএ শুধু হিন্দু হিন্দু মানুষের স্যার নাম আছে সিএস বেশিরভাগই। জি স্যার এই এস এ টানলে স্যার সিএসএ যদি টানতে যাই স্যার এস এর মালিক সিএসএ টানতে গেলে স্যার হিন্দুরা রদবদল হইছে, নাহলে বন্টননামা হইছে, নাহলে মানে বায়না হইছে এরকমই স্যার সিএসএ পাওয়া যায় স্যার। আর স্যার এসে গিয়ে স্যার মুসলমানদের নামে হয়েছে স্যার। এটা দেখলাম স্যার। আইনে মেক্সিমাম দেওয়ানি মামলাতে এগুলি হয় স্যার। সম্পত্তির অধিকার বিলুপ্তি 28 ধারা। তাহলে অ্যাডভার্স পজিশন নামে কি হবে? হুম, অ্যাডভার্স পজিশন নামে আপনার হচ্ছে এটা আপনার মতবাদ নামে পরিচিত হবে। আপনি একটা স্থাবর সম্পত্তিতে বুক দখলে আছেন, কিন্তু অন্যায়ভাবে আজকে কত তারিখ? আজকে হলো 28/10/2025। আপনি স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয়েছেন। জি স্যার। তাহলে একেবারে ট্রু সেন্সে আমরা যদি বলি আপনি আজকে অন্যায়ভাবে স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয়েছেন, তাহলে সেই স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় কি করতে পারবেন? সত্ত্বসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা মামলা দায়ের করতে পারবেন। এখন এই সুনির্দিষ্ট প্রতিকার জি আইনের স্যার। 8 ধারায় আপনি যদি সত্ত্বসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত বছরের মধ্যে দায়ের করবেন? তামাদিনের 142 অনুচ্ছেদ 12 অনুযায়ী 12 বছরের মধ্যে কি ভিতর দিয়ে কথা না বলি আলামিন ভাই প্লিজ। 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। হ্যাঁ, 12 বছরের মধ্যে মামলা করবেন। এখন আপনি যদি আপনি আজকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয়েছেন 28/10/25, বাট আপনি 12 বছরের মধ্যে কি করেননি? আপনি কোনো মামলা দায়ের করেননি। তাহলে সেই ক্ষেত্রে যারা আপনাকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করেছে তারা হলো ভূমিদস্যু, তারা হলো জবরদখলকারী। যদিও তারা জবরদখলকারী তাহলে সেই ক্ষেত্রে তাদের অধিকার কি হবে? পাকাপোক্ত হবে। আর যারা আপনারা নকল মালিক আছেন, আপনাদের নকল মালিকের কি হবে? হ্যাঁ, নকল মালিকের সত্ত্ব নষ্ট হবে। আসল মালিকের কি হবে? আসল মালিকের সত্ত্ব নষ্ট হবে। আর নকল মালিকের কি হবে? নকল মালিকের সত্ত্ব কি হবে? হুম, সত্ত্ব তৈরি হবে। আসল মালিকের সত্ত্ব নষ্ট হবে। আর নকল মালিকের কি হবে? জবরদখলকারীর অধিকার পাকা প্রতিষ্ঠিত হবে। এই বিষয়টাকে বলা হয় কি? অ্যাডভার্স পজিশন বা সম্পত্তির অধিকার বিলুপ্তি। তাহলে আপনার সম্পত্তির দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার যে তামাদির মেয়াদ, এই তামাদি আইনে বলে দেয়া আছে। হ্যাঁ, সেই তামাদির মেয়াদ কত বৎসর? সম্পত্তির দখল নেয়ার জন্য তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদে বলা আছে ১২ বৎসর। এবং আপনাকে মামলা করতে হবে কোন আইনে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায়। এখন আপনি যদি ১২ বছরের মধ্যে মামলা দায়ের না করেন, সেই ক্ষেত্রে আপনি যদিও আসল মালিক আপনার মালিকানা নষ্ট হবে এবং নকল মালিকের অর্থাৎ জবরদখলকারীর অধিকার কি হবে? পাকাপোক্ত হবে। ২৯ ধারায় বলা আছে সেভিংস বা ব্যতিক্রম। তাহলে তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে কি হবে না? ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে এই তামাদি আইন কি হবে না? তামাদি আইন প্রযোজ্য হবে না। তাহলে তামাদি আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? ১৮৭২ সালে এমসিকিউ পরীক্ষায় আসছে একবার। এটা হলো সেভিংস বা ব্যতিক্রম। ২৯ ধারায় বলা আছে যে কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। তাহলে কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে এই তামাদি আইন কি হবে না? তামাদি আইন প্রযোজ্য হবে না। আর অন্য কোন আইনে যদি তামাদির মেয়াদ বর্ণিত থাকে, তাহলে সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কি হবে? ৩ ধারা বলবৎ হবে, ৪
9 থেকে 18 ধারা 22 ধারা প্রযোজ্য হবে, অন্য কোনো ধারা প্রযোজ্য হবে না। এখান থেকে আমাদের একটা বিষয় হলো, বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বলে দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে তামাদিনের 5 ধারা কি হয় না? তামাদিনের 5 ধারা প্রযোজ্য হয় না। বিশেষ আইনে তামাদির মেয়াদ বলা থাকলে সেই ক্ষেত্রে তামাদিনের 5 ধারা কি হয় না? তামাদিনের 5 ধারা প্রযোজ্য হয় না। এবং বলা আছে যে বিবাহ বিচ্ছেদ আইনের 1869 এর ক্ষেত্রে এই তামাদি আইন কি হবে না? বিবাহ বিচ্ছেদ আইন 1869 এর ক্ষেত্রে এই তামাদি আইন প্রযোজ্য হবে না। এবং 1882 সালের যে সুখাধিকার আইন আছে, সেই সুখাধিকার আইনের ক্ষেত্রে আপনার হচ্ছে এই আইনের 2 এর 5, 26 এবং 27 ধারা কি হবে না? 2 এর 5, 26 এবং 27 ধারা প্রযোজ্য হবে না। আমাদের হচ্ছে আর্টিকেল গুলো বাকি আছে। আগামীকালকে আমরা আর্টিকেলের উপর ক্লাস নিব ইনশাল্লাহ। প্রথম তফসিলে হচ্ছে 183 টি আর্টিকেল আছে, অনুচ্ছেদ আছে। সেই অনুচ্ছেদগুলো আগামীকালকে আপনাদেরকে ইনশাল্লাহ পড়িয়ে দিব। আগামীকালকে আপনাদের ক্লাস হবে, সবাই ক্লাসে যুক্ত হবে।